দর্শক, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব রায়হান চৌধুরী জামিল ভাইয়ের গল্প। তিনি প্রথমে চাকরি করতেন এবং চাকরি থেকে কিভাবে তিনি একজন খামারি হয়ে উঠলেন বা একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই সব গল্প আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তিনি ব্যবসায়ের প্রথম দিকে বেশ একটা বড় লসের সম্মুখীন হন। পরবর্তীতে নানান রকম প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেই চেষ্টা করেন কিছু করার, এবং একটা খামারে কি করে আপনি একই সাথে মুরগি পালন করবেন, আবার মাছ চাষ করবেন, আবার গরু পালন করতে পারেন, তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এখন আমরা আছি জামালপুর জেলা সদরের শাহবাজপুর ইউনিয়নের সর্দারপাড়াতে। এখানে আমাদের রায়হান ভাই একটি মিশ্র খামার গড়ে তুলেছেন। সকলকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান, থাকুন আমাদের সাথে। রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি শুনলাম যে আপনি চাকরি করতেন, তো চাকরি ছেড়ে কখন কিভাবে মনে হলো যে আমি একজন উদ্যোক্তা হতে পারি বা আমি খামারের ব্যবসা শুরু করতে পারি, কখন মনে হলো? আসলে দীর্ঘদিন চাকরি করার পরে একটা সময় আর চাকরি ভালো লাগতেছিল না। তারপর ওই 2000 সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের একটা প্রশিক্ষণ হয় আর কি, উদ্যোক্তা প্রশিক্ষণ। তারপরে আস্তে আস্তে যখন ওই ট্রেনিংটা নিলাম, আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করছে জামালপুর ডিসি মহোদয় স্যার, তারপরে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ উদ্যোক্তা গড়ে তোলার যে ট্রেনিং, ওনারা আমাদের যথেষ্ট হেল্প করছেন আর কি। তো প্রথম শুরু করলেন কি নিয়ে? প্রথম শুরু করছি মাছ নিয়ে। তখন কি ধরনের মাছ চাষ করলেন? তখন এই সাদা মাছ, মানে রুই, কাতলা, মৃগেল, সেগুলো আর কি। আচ্ছা, তার পরবর্তীতে এই যে আমরা যে মুরগির খামারের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, মুরগির খামারটা কিভাবে এলো? মুরগির খামারটা হইছে কি, মানে মাছটা তো বছরে আমি একবার ইনকাম পাই, ওটাতে আমার আসলে চলে না, সারা বছর হয় চলে না। মানে লেবার কস্ট আছে, তারপরে কারেন্ট বিল আছে, মাছের খাবার আছে, ওটাতে হয় না। প্রতিদিন যেমন ইনকাম হয় সেরকম একটা রাস্তার মানে করছি আর কি, চিন্তা করে পরে এই মুরগির খামার দিছি। আর মুরগির খামার আমি আসলে মানে তিনটা, মানে কিছু গরু আছে, দেশি গরু, মানে এগুলো সবগুলো একা সামলানো সম্ভব হয় না। তারপরে আমার মেয়ে এসএসসি পরীক্ষার পরে যখন সে ফ্রি ছিল, তখন সে উদ্বুদ্ধ হয়ে সে আমারে এখন পর্যন্ত মানে প্রতি সপ্তাহে বাবার কাজে হাল ধরছে, বাবার ব্যবসার হাল ধরছে আস্তে আস্তে। তো আপনার মেয়ে কি রেগুলারই আসে খামারে এবং সে কি রেগুলারই পর্যবেক্ষণ করে? রেগুলার ঠিক আসতে পারে না, কলেজ যখন থাকে তখন আসে, আবার কলেজ শেষ করে এদিকে আসে ওর আম্মুর সাথে, মানে সময় পেলেই ও খামারে এসে দেখাশোনা করছে। আচ্ছা, এই ব্যাপারটা আপনার কাছে কতটা বেশি ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে যে আমি আমার মেয়েদের যে উদ্যোক্তা হিসেবে নিজে থেকেই করে তুলতে পারতেছি, সেটা আমার খুব ভালো লাগতেছে। মুরগির খামার কত বছর ধরে শুরু করেছেন, কতদিন হলো? মুরগির খামার শুরু করছি 2 বছর। 2 বছর? তো এই 2 বছরে প্রথম কতটি মুরগি নিয়ে শুরু করেছিলেন ভাইয়া? এবং এগুলো তো ডিমের জন্য, লেয়ার মুরগি? হ্যাঁ, লেয়ার ডিমের জন্য। কতটি ছিল? প্রথম শুরু করছিলাম 1000 নিয়ে। 1000? জি। আচ্ছা, এখনো কি বর্তমানে আপনার? না, এখন আছে 1500 আছে। 1500 আছে। তো প্রথম যখন একবারে এতগুলো মুরগি, এত বড় মানে একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করাটা, তখন কি একটু মনে হয় না যে এটা তো ঝুঁকিপূর্ণ হতে পারে? হ্যাঁ, ব্যবসায় তো ঝুঁকি থাকবেই, হালাল জিনিস, সেটা ঝুঁকি থাকবেই। আচ্ছা, আর রিস্ক ছাড়া তো কোনো কিছু আসলে হয় না, সেই জন্য আমি রিস্ক নিছি আর কি। প্রত্যেক দিন যদি আমি হিসেব করি, এই খামার থেকে প্রত্যেক দিন কতগুলো করে ডিম পাওয়া যায়? 1400 প্লাস। এই ডিমগুলো আপনারা কিভাবে বাজারজাতকরণ করছেন? এগুলা কিছু আড়ত আছে জামালপুরে, আড়ত থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যায় ওরা। তো এই যে খাবারগুলো আপনি দিয়েছেন, ডিমের মুরগির জন্য কি বিশেষ করে এই খাবারগুলো? হ্যাঁ, ডিমের মুরগির জন্য এই খাবারটা। আচ্ছা, এই খাবারগুলো কি আপনাকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে নাকি আপনারা নিজেরা প্রস্তুত করছেন? না, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আচ্ছা, তো সেখানে যে খাবারটা আপনি নিয়ে এসে খাওয়াচ্ছেন, এই খাবারের গুণগত মান সম্পর্কে আপনার জানা আছে। আচ্ছা, তো সাধারণত কি ধরনের খাবারগুলো থাকে এর মধ্যে? এর মধ্যে ভুট্টা থাকে, সয়াবিন থাকে, তারপর ফিশ মিল থাকে, মানে একটা সুষম খাবার। হ্যাঁ, সুষম খাবার আর কি। ভাইয়া, বিভিন্ন খামারেই কিন্তু আমরা শুনে থাকি যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে মুরগিগুলো। জি, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে সুস্থ রাখার জন্য বা ডিমের সংখ্যা বাড়ানোর জন্য। আপনারা কি এই ধরনের কোনো কাজ করছেন কিনা? এবং আমি দেখছি মাশাআল্লাহ আপনার মুরগিগুলো যথেষ্ট স্বাস্থ্যবান। হ্যাঁ, স্বাস্থ্যবান, মুরগি অনেক স্বাস্থ্যবান মুরগি। এখন আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি না, কারণ হলো অন্যান্য খামারগুলো দেখবেন শাড়িগুলা একই ঘরের মধ্যে অনেকগুলা শাড়ি,
ওখানে যখন ওই অক্সিজেনের ক্রাইসিস হয়, ওদের সিআরডি প্রবলেম হয়, তারপরে অন্যান্য রোগের সমস্যা হয়। কিন্তু আমি এক সারিতে মুরগি করছি তো, মানে খোলামেলা জায়গায় বাতাস, আমার এখানে কোনো অ্যান্টিবায়োটিকও লাগে না, তেমন একটা ভিটামিনও লাগে না। আচ্ছা, আমার হাতে যে ডিমটা, এই ডিমটার আকারটা একটু ছোট। এই ডিমটার আকারটা হলো কি, আমার মুরগিটা এখনো পরিপুক্ত হয়ে সারে নাই। মানে বাচ্চা তোলার সময় সবগুলা মুরগি কিন্তু একই সাইজের হয় না। না 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 না, এই যে যেমন এখানে একটা মুরগি আমি দেখাই, এই মুরগিটা যদিও বয়স সেম, কিন্তু দেখেন এটার জুটিটা লাল, এটার জুটিটা এখনো হয়েই সারে নাই। আচ্ছা আচ্ছা, মানে ও সাইজে বড়, সাইজে না, বয়সে ঠিক আছে, কিন্তু ও মানে পরিমাণ মতো খাবারও খাইতে পারে নাই। মানে ছোট সময় তো খোলামেলা ছিল, যেভাবে বৃদ্ধিটা হওয়া দরকার সেভাবে এখন হয়ে সারে নাই। সেই জন্যই ওই ডিমটা এখন ছোট, কিছুদিন পরে ওটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি যদি এখানে দুটো ডিম আলাদা করে আপনাকে দেখাই, দুটো ডিমের রংটা কিন্তু আলাদা। এই রংগুলো আলাদা কেন হয়? এবং দেখা যায় কি, আমরা যখন নিজেরাও ডিম কিনতে যাই, তখন আমার কাছে মনে হয় যে ক্রেতারা এই রংটা বোধহয় অনেক বেশি পছন্দ করে। এটা একটু হালকা রং, এটার কি কোনো কারণ আছে? এটা আসলে ওই খাবারের উপর নির্ভর করে। মূলত এই খাবারের মধ্যে 17টা আইটেমই হলো মানে পাউডার মেডিসিন। আচ্ছা, ঠিক আছে, যে পাউডার মেডিসিনটা বেশি খাবে তার কালারটা সুন্দর হবে। ও, মানে খাবারের উপর নির্ভর করে। ডিসিপি আছে, লেয়ার প্রিমিক্স আছে, মিথুনিন আছে, কলিন আছে, সালমোনেলা আছে, ইত্যাদি আর কি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া, অনেকগুলো ডিম আমি র‍্যাকের মধ্যে দেখতে পাচ্ছি। এক একটা ডিমের কালার, ওমা, মুরগি আমাকে ঠোকর দিচ্ছে। এই ডিমটার উপরে যে ছিটা ছিটা একটা দাগ দেখতে পাচ্ছি, এটা কি কোনো বিশেষ কারণ আছে? না না, বিশেষ কোনো কারণ নেই এটা। এতে করে তো ডিমের গুণগত মানের কোনো পার্থক্য হচ্ছে না। কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখানে আমি অনেকগুলো মুরগি দেখলাম। কোনো মুরগির ঝুঁটিটা একটু বেশি লাল এবং বড়, আবার কোনোটার ঝুঁটিটা একটু ফ্যাকাশে রঙের। এই মোরকের ঝুঁটির উপরে নাকি মোরকের স্বাস্থ্য নির্ভর করে? স্বাস্থ্য এবং সুস্থতা। জি। আচ্ছা, এটা কিভাবে? আপনি আমাকে একটা মুরগি একটু দেখায় যদি বোঝায় দেন যে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারবো, বা সাধারণ যারা মানুষ আছে তারা কিভাবে বুঝতে পারবে? এই যেমন এই মুরগিটা, হ্যাঁ, একই বয়সের মুরগি। জি, একই বয়সের মুরগি, কিন্তু এখানে দেখেন, ধরবো? হ্যাঁ ধরেন, হ্যাঁ, এটার জুটিটা দেখেন ছোট, একবারে ছোট, সাদা। আবার এটার জুটিটা অনেক লাল, বড়। জি, বড়। বয়স কিন্তু একই, যখন ছোট একই বয়স, একই দিনের বাচ্চা। যখন ওই ফ্লোরে যখন আমি বাচ্চা করছি, খাবার দেওয়ার সময় এরা তো জানেন মানে প্রতিযোগিতামূলক ভাবে খায়, কে কার থেকে বেশি খাবে, কে বেশি খাবে। একটু দুর্বল ছিল বিদায় আস্তে আস্তে এখন খাঁচায় ঢুকছে, এখন মানে একটা মাপা খাবার পাচ্ছে। এখন কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর ও কিন্তু এখনো প্রোডাকশন গুলো যে দিচ্ছে, ওই যে ডিমের সাইজ গুলো একটু ছোট না, দেখতে না, মানে এই ডিমগুলো, এই ধরনের মুরগিগুলো থেকে আমরা দিচ্ছে। এবং এটা এই ডিমগুলো কি করেন ভাই, আপনারা আলাদা করে ফেলেন? হ্যাঁ, আলাদা করে ফেলি। আলাদা করে ফেলে কি এগুলোর দাম একটু কম থাকে? হ্যাঁ। আচ্ছা, মানে বাজারে বিক্রি করা যায় বা চাহিদা রয়েছে? হ্যাঁ, চাহিদা আছে। আচ্ছা আচ্ছা। এখন এটা যেমন এটা 4 মাস ধরে ডিম পাড়তেছে, এটা সম্ভবত 10 থেকে 12 দিন ধরে ডিম পাড়ছে। মানে একই বয়স হলেও ও আগে ডিম পাড়া শুরু করছে, কারণ সুস্থ, মানে ওজন ঠিক আছে, এর কিন্তু ওজন ঠিক নাই, সেজন্যই। আচ্ছা, এই জন্য হচ্ছে যে একই বয়সের হওয়া সত্ত্বেও ডিম দেয়নি না। আচ্ছা, এটা একটু রেখে দেই। আপনি একদিনের বাচ্চার কথা বলছিলেন, আপনি কি তাহলে ছোট বাচ্চা কিনে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, একদিনের ছোট বাচ্চা কিনে নিয়ে। আচ্ছা, সেই ছোট বাচ্চাগুলোকে তারপরে লালন পালন করে ডিমের পর্যায়ে আনতে হয়েছে। তো একেবারে এই যে ছোট বাচ্চাগুলো কতদিন পর্যন্ত আপনাকে পালতে হয়েছে? এটা আমি ফ্লোরে রাখছি 16 সপ্তাহ পর্যন্ত। 16 সপ্তাহ। তারপরে কি খাঁচায় দিয়েছেন? তারপর খাঁচায় দিয়েছি। আচ্ছা, আমি যদি বলি যে এই যে খাঁচা, এবং এখানে আমি সুন্দর একটা, সবথেকে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, পানি দেওয়ার যে সিস্টেমটা, এটা আসলে কিভাবে মাথায় এলো, বা এই আইডিয়াটা কিভাবে এলো? এটা মানে নতুন প্রযুক্তি, এটা চায়না প্রযুক্তি তো। হ্যাঁ হ্যাঁ।
মানে বেশ সবাই আধুনিক আসলে একটা ওই system। ট্রের মধ্যে পানি দেয়, হ্যাঁ। আমি নিপুল করে দিছি। ট্রের কারণ মধ্যে দেয়। হ্যাঁ, নিপুল করে দিলে সুবিধা হয় কি সবগুলা মুরগি পানি খাইতে পারে, আবার পানি দেওয়ার ওই ট্রেগুলা প্রতিদিন যে করতে পরিষ্কার করা, লেবার পাওয়া খুব চাপ। ভাইয়া অনেক সময় আমরা দেখি যে মুরগির এই যে বিষ্ঠাগুলো এগুলো আপনি কিভাবে ম্যানেজমেন্ট করেন, কি করেন এই আসলে মুরগির বিষ্ঠা অনেকেই পুকুরে মাছের খাবার দেয়, যেহেতু আমারও কিন্তু মাছের খামার আছে, আপনারও পুকুর আছে? আমি পুকুরে খাবার এইগুলো দেই না। আমি এগুলো আমার একটা বায়োগ্যাস আছে, বায়োগ্যাস প্ল্যান আচ্ছা। করছি। ওখানে মানে ওই যে লেবাররা থাকে, ওরা রান্নাও করতেছে, আবার ওইটা ওই উচ্ছিষ্ট যেটা হচ্ছে ওটা জৈব সার হিসাবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তাহলে তো একসাথে আপনি অনেকগুলো কাজ জি, করতে জি, পারছেন। সাধারণত যেটা হয় একটা খামারে আমরা যখন মুরগি এবং মাছের চাষ একসাথে দেখি, জি। তখন মুরগি পালন দেখলে আমাদের মাথায় একটা কথা হয়তো আসে যে মুরগির বিষ্ঠাটা কি কোনোভাবে পুকুরে ফেলা হচ্ছে কিনা বা মাছেদেরকে খাওয়ানো হচ্ছে কিনা। তো এই কাজটি আপনি একদমই করছেন না, না, না। তাহলে আমরা এতটুকু নিশ্চিন্তভাবে বলতে পারছি যে আপনার খামারের মুরগির যে ডিমগুলো, জি। এই ডিমগুলো শতভাগ নিরাপদ। হ্যাঁ, নিরাপদ। আচ্ছা, কারণ আপনি যেহেতু খাবারগুলো অর্গানিক মোটামুটি খাওয়াচ্ছেন, হ্যাঁ। বা স্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছেন এবং স্বাস্থ্যকর পরিবেশে রেখেছেন। জি। আচ্ছা, তাতে করে কি বাজারে বা আড়তে আপনি দাম একটু ভালো পান নাকি একই অন্যদের মতোই দাম পাচ্ছেন? না, বাজারে আমার ডিমের দাম একটু 10 টাকা বেশি থাকে। আচ্ছা, অন্যদের তুলনায় কারণ মান যেহেতু ভালো, জি। এই কারণে। আচ্ছা ভাইয়া, চল তাহলে আমরা কি অন্য সাইডগুলো একটু ঘুরে দেখি? হ্যাঁ, যেহেতু অবশ্যই। আপনার অনেকগুলো জি, মুরগি দেখেন। এখানে আছে। ভাইয়া, এই মুরগিগুলো যখন আস্তে আস্তে করে ডিম পাড়া বন্ধ করে দেয়, সেই সময়টাতে মুরগিগুলোকে কি করেন আপনারা? এই মুরগিগুলা কেজি হিসেবে বাজারে বিক্রি করা হয়, মানে মাংসের মুরগি হিসেবে? মাংসের মুরগি হিসেবে, আচ্ছা। এবং এদের চাহিদা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। তখন কি মাংসটা বেশি শক্ত হয়ে যায় খেতে? না, দেশি মুরগির মতো। আচ্ছা ভাইয়া, আপনি আপনার মেয়ের কথা বলছিলেন, এটা কি আপনার মেয়ে? জি, আমার এটা বড় মেয়ে। আচ্ছা, কি নাম তোমার? জাফনান রায়হান। কোথায় পড়ো, কোন ক্লাসে পড়ছো? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আচ্ছা, এই মুরগিগুলো আলাদা কেন? এই মুরগিগুলো কি কোনো বিশেষ গুণ সম্পন্ন বা কোনো স্পেশালিটি আছে নাকি? জি, এই মুরগিগুলো হচ্ছে খাঁচার ভিতরে থাকলে একটা মুরগি আরেকটা মুরগিকে খোঁচা দেয়, তো অসুস্থ হয়ে যায় খোঁচা দেওয়ার জন্য, আর গরমে হিট স্ট্রোক করে, তখন হচ্ছে আলাদা করে রাখা হয় আচ্ছা মুরগি। জাফনুন, বাবা বলছিল যে তোমার নাকি খামারের প্রতি যথেষ্ট মনোযোগ আছে, বা তুমি জি। মাঝে মাঝে আসো, কাজগুলো করো। জি, আচ্ছা, কি ধরনের খেয়াল রাখো খামারে? আমি খামারে এসে মুরগির খাবারগুলো দেখি খাচ্ছে নাকি ঠিক মতো, তারপর কোনো মুরগি যদি ঝিমিয়ে থাকে ওইগুলি দেখি, বাবাকে বলি, তারপরে ডিমগুলো দেখি, ডিমগুলো তুলি, এগুলো আমার ভালো লাগে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। ঠিক আছে ভাইয়া, আপনার তো মাছের ঘের হ্যাঁ, আছে, আমার মাছের ঘের। আমরা মাছের ঘের দেখবো না? অবশ্যই দেখবেন। তাহলে চলেন আমরা মাছের ঘেরের দিকে যাই, চলেন। আরে আকি স্পিড আইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া, এত মাছ একসাথে এবং মাছগুলো যেভাবে লাফাচ্ছে, জি। এখানে কি কি ধরনের মাছ আছে? আপনি একটা দুটো মাছ একটু উঠে দেখাবেন আমাকে। এই যে এটা কাতল মাছ। আচ্ছা, ছোট সাইজে আছে। হ্যাঁ, ছোট সাইজের সিলভার। Silver কাপ। বড় মাছগুলা আসলে নিচে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো তেলাপিয়া। তেলাপিয়ার বেশ বড় একটা সাইজ। হ্যাঁ, বড় সাইজ তেলাপিয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই মাছগুলো যখন আপনি পুকুরে ছেড়েছিলেন তখন কতদিন বয়সে ছিল? এটা ছিল 100 গ্রাম, মানে গড় ওজন 100 গ্রাম ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এই যে মানে পাঙ্গাস মাছ। পাঙ্গাস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পাঙ্গাস, কিন্তু যমুনার পাঙ্গাসের মতো টেস্ট লাগবে। এই- এটার বয়স প্রায় 4 বছর হয়েছে। ভাইয়া, এটা কত ওজন হতে পারে? 4 কেজি। 4 কেজি? জি। ও মাই গড, মাছ তো মনে হচ্ছে ফাল দিয়ে এখনই চলে যাবে পানিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা পাঙ্গাস মাছ, এবং ভাইয়া যেটা বলছিলেন তখন যে এই পাঙ্গাসটা খেতে একদম নদীর পাঙ্গাসের মতো মতোই লাগবে। জি। আচ্ছা, এটার কারণ কি? এটা চাষের পাঙ্গাস না? না, এটা চাষের পাঙ্গাস দিয়ে অনেক খাবার খেলে এটা 4 বছরে এটা অন্তত 10 কেজি ওজন হতো। আমি যদি বাজার দর বলি, বাজার দর কত হতে পারে?
আমি গত বছরে প্রায় 40টা পাঙ্গাস বিক্রি করছিলাম 450 টাকা কেজি। আপনি দেখেছেন আমার পুকুরে মাত্র 50 থেকে 60টা মাত্র পাঙ্গাস। জি, আমি কিন্তু অ্যাভেলেবেল দেই নাই। কখনো কি চিন্তা করেছেন যে পাঙ্গাস বেশি চাষ করব বা 1000 বা 1500 2000 চাষ করা যেতে না পারে? না, আমি ওভাবে করব না। আমি সাদা মাছ চাষ করব, আমি মিশ্র চাষ আচ্ছা, করব। পাঙ্গাসের কি খাওয়ার খরচটা একটু বেশি? হ্যাঁ, খাওয়ার খরচটা অনেক বেশি। এক্সট্রা খাবার দিতে হয়? এক্সট্রা খাবার দিতে হয় এবং পুকুরে গ্যাস হয়, রিস্ক অনেক বেশি, মাছ আচ্ছা। অনেক সময় মারা যায়। মাছটা যেভাবে লাফাচ্ছে আমার ধরে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। আমি একটু মাছটাকে রেখে দেই। রেহান ভাই, পোনাগুলো যখন ছাড়ছিলেন আপনি কত কেজি পোনা ছেড়েছিলেন? এখানে আমি আসলে হিসাব করে ছাড়ি না, মানে যত আনুমানিক ছাড়ি। আবার মাছ যখন বিক্রি করি বেশি পানির মধ্যে মাছ বিক্রি করি। ভাইয়া, মাছগুলো এমন ভাবে লাফাচ্ছে, খুব মনে হচ্ছে যে একদম স্বাস্থ্যবান, হ্যাঁ খুব হেলদি মনে হচ্ছে। এটার কারণ কি? আপনি কি ধরনের খাবার খাওয়ান মাছগুলোকে? আমি পুরোটাই অর্গানিক। আচ্ছা। অর্গানিক মানে আমি পানি আমি মাছ চাষ করি না, আসলে চাষ করি পানি। একটা মাছ দেন, মাছের যে শক্তি, সেই শক্তির কাছে আমি পুরো ফেল। দেখেন ভাইয়া, মানে মাছগুলোর যে চকচক করছে কালারটা, এই রংটাই দেখলে মন ভরে যায়। হ্যাঁ, সবগুলো মাছেরই আমার কালার খুব সুন্দর। হ্যাঁ, এবং মাছের রং দেখে বা আমি যদি পুরো মাছটার কথা বলি, মাছটা দেখে বোঝা যাচ্ছে যে মাছটা বেশ হেলদি। জি, বাহ, খুবই ভালো। এখন তো মাছগুলো অনেকগুলো মাছ অনেক বড় পেলাম, আবার কিছু কিছু মাছ ছোট সাইজের। এখানে সব সাইজের মাছই আছে। ওই সময় বড় হয়ে যাবে, মাঝারি বড় ছোট সব আকারেরই আছে। সব আকারই আছে। আমি যেগুলো বড় সেগুলো বিক্রি করব, মাঝারি ছোটগুলো আবার থেকে যাবে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে ওগুলো যখন আবার বড় হবে তখন আবার বিক্রি করব। করবেন। জি। তো আপনার তো বাজারে নিয়ে যেতে হয় না? না, আমার বাজারে নিয়ে যেতে হয় না। মানে যারা বিক্রেতা আমার পুকুর ঘাটে আসে, পুকুর ঘাটে চলে আসে, তো তারা দরদাম কিভাবে ঠিক করে আপনার সাথে? দরদাম ওই যে বাজারে যেভাবে ডাক উঠে সেভাবে ডাক উঠে আর কি। আচ্ছা, তাতে কি ভালো ভালো দাম হ্যাঁ, পান? বাজারের চেয়ে ভালো দাম পাই। লাভ হয় নাকি লস হয়? না, লাভ হয়, মোটামুটি লাভ হয়। জি। মানে এটা আমরা বলতে পারি যে মাছ চাষ, মাছের ব্যবসায় কোনো সময় লস নাই। লস নাই। আচ্ছা, কখনো কি মাছ চাষ করে লস হয়েছে কখনো? মানে না, প্রথমবার আমি একটু ধরা খেয়েছিলাম। সেটা হলো আমি যখন পুকুরটা নেই, আমাকে বলছিল 50 মণ মাছ দেওয়া হয়েছে। তো 50 মণ মাছ হিসাবে আমি খাবার দিছিলাম, কিন্তু মাছ আসলে 10 মণ মাছও দেয় নাই। রাহান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ, আপনাদের পুরো টিমকে ধন্যবাদ আমার এই খামারে আসার জন্য। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, উদ্যোক্তা হয়ে ওঠা খুব বেশি কঠিন নয়। আমার কাছে মনে হয় যে সঠিক কিছু পরিকল্পনা এবং সঠিক দিক নির্দেশনা যদি কেউ পায়, তাহলে সে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকা বা অল্প পুঁজি নিয়েই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। রায়হান ভাইয়ের পুরো খামারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি। আপনারা দেখলেন যে কিভাবে তিনি একই খামারের মধ্যে একসাথে একদিকে যেমন মাছ চাষ করছেন, অন্যদিকে তিনি মুরগির খামার করেছেন, আবার তিনি গরুও পালছেন, এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে তিনি বায়োগ্যাস প্ল্যান্ট করেছে এবং বায়োগ্যাসও পাচ্ছে, যেটা থেকে তার পরিবারের রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন। আমরা যদি যে কেউ চাই অল্প পরিসরে এরকম পরিকল্পনা আপনি আমি যে কেউ কিন্তু করতে পারি। আপনারা ভেবে দেখতে পারেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। ভালো থাকুন সকলেই। আগামী পর্বে আবার দেখা হবে কোনো খামারি ভাই বা কৃষকের গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।